যারা বাজেট দেখছিলেন তারা ভাবছিলেন যে কালকে যদি আমি বাজারে গিয়ে ব্যাগ নিয়ে যাই তাহলে আমার টাকা কি একটু বেশি চাল ডাল নুন তেল কিনে আনতে পারবে বা একটু শাকসবজি কিনতে পারবে। একজন অর্থনীতির ছাত্র হিসেবে বলছি যে ফুড ইনফ্লেশন বা খাদ্যস্ফীতি মুদ্রাস্ফীতি সেটা কখনোই অর্থনৈতিক ব্যাকরণের একটা পাঠ্য বিষয় নয়। তার কারণ তারা মনে করেন যে সেখানে অর্থনীতি কিছু করার নয়। সেই জন্যেই আমরা যখন জাস্ট একটা টেকনিক্যাল ওয়ার্ড ইউজ করছি কোর ইনফ্লেশন এবং হেডলাইন ইনফ্লেশন। কোর ইনফ্লেশন মানে সেখানে কিন্তু এনার্জি বা ফুড প্রাইসেস সেখানে কিন্তু ডিসকাসড হয় না, সেটা হেডলাইনে ডিসকাসড হয়। কিন্তু দুর্ভাগ্যবশত আরবিআই সেই ফুড ইনফ্লেশনটা ওখানে ক্যালকুলেট করেন। কেন করেন না অর্থনীতিবিদরা? তারা বলেন অসময়ে বৃষ্টি বা বেশি বৃষ্টি হয়ে যাওয়া, অতিবৃষ্টি বা অনাবৃষ্টি, বা কোথাও হয়তো কালোবাজারির দ্বারা হয়তো কোনো জায়গায় যোগানটা ঠিক আটকানো নেই, সেটা অর্থনীতির একটা স্বাভাবিক নিয়ম নয়। সেখানে সরকারকে কিন্তু নজরদারি বাড়াতে হবে বা নিয়ন্ত্রণ বাড়াতে হবে। সেই জন্যে ফুড ইনফ্লেশনের জায়গাটা কতটা বাজেটের ওপর নির্ভরশীল সেটা বলতে পারছি না। দুই হচ্ছে এই যে আজকে এই 12 লাখ বা এই টাকার কথা হলো, সেটাও আমি ঠিক অতটা আসলে ঘর পোড়া গরু যেহেতু সিঁদুরে মেঘ দেখলে ভয় পাচ্ছি আসলে। কারণ ওই যে হয় না বিজ্ঞাপনে একটা ছোট ছোট দুটো স্টার দিয়ে লেখা থাকে কন্ডিশনস অ্যাপ্লাই। ওই আমার মনে হয় ফাইন প্রিন্টের মধ্যে ডেভিল লাইজ ইন দ্য ডিটেইল। আমি বলছি তার কারণটা হচ্ছে হব না মুশড়ে পড়ব, বুঝতেই পারছেন। হ্যাঁ, তাই ইন্দ্রজিৎ আমি বলি তার কারণটাও বুঝিয়ে দিচ্ছি। তার কারণটা হচ্ছে আজকে বাজেট শুরু হওয়ার আগে দুটো স্কিম ছিল। একটা হচ্ছে ওল্ড ট্যাক্স রেজিম, যেখানে হচ্ছে আমরা বিভিন্ন যে ট্যাক্স ডিডাকশনসগুলো যদি আমরা নিই সেগুলো পেয়ে তারপরে বাকি একটা কথা, আর একটা নিউ সেটাতে হচ্ছে ওই ডিডাকশনসগুলো নেই কিন্তু আমরা এমনি কম দিতে পারা যায়, লোককে শিফট করা হচ্ছিল। আজকে আমরা একটা নতুন রেজিম তৈরি করলাম। এখন নতুন যে ট্যাক্স রেজিমটা চলছিল এবং আজকের মধ্যে আমরা দেখবো হয়তো হার্ডলি 20 থেকে 30 হাজার ডিফারেন্স এখনও ক্যালকুলেট করিনি। ওয়ান, সুতরাং আমাদের জানা নেই যে কত কি হবে। এক, দুই হচ্ছে আপনি মৌলিক স্তরে যে প্রশ্নটা আপনার অনুষ্ঠানের শুরুতে করেছিলেন সেটাই মৌলিক। হাততালি করানো গেছে যখন নির্মলা সীতারামন এইটা বললেন যে 12 লাখ পর্যন্ত কে হাততালি দিয়েছে? এমপিরা যারা ছিলেন, বিশেষ করে প্রধানমন্ত্রী, এনডিএর এমপিরা, বিশেষ করে প্রধানমন্ত্রী, তারা খুব তার কারণটা হচ্ছে একটা রেজিমেন্টের ফোর্স সবসময় একসাথে হাততালি দিতে পারে বলে রেজিমেন্টেড ফোর্সরা জিতে। রেজিমেন্টেডের যেটা প্লাস পয়েন্ট, রেজিমেন্টেড সেটাই মাইনাস পয়েন্ট। রেজিমেন্টেশন 95% মানুষ তাই ওই ইনকাম গ্রুপের মধ্যে পড়ছে, তাদেরকে কোনো ট্যাক্সই দিতে না। প্রথম কথা হচ্ছে যে আমি আবার একটা কথা বলছি যে আমাদের 3টে পিলার। একটা হচ্ছে যেটা আপনি বলেছেন, প্রত্যেকটা কথাই আপনি বলে দিয়েছেন। আজকে যে মানুষগুলো কাজ করেন, যেরকম আপনি ইন্ডিয়া টুডেতে কর্মরত একজন মানুষ, আপনি কিন্তু কর ফাঁকি চেষ্টা করেও দিতে পারবেন না, কারণ আপনি মাইনে পাওয়ার আগে ট্যাক্স ডিডাক্টেড এট সোর্স। কিন্তু যে মানুষটা দেখা যাচ্ছে স্কোডা অক্টিভিয়ান নিচে দাঁড়িয়ে আছে, তার কিন্তু কোনো ইনকাম ট্যাক্সের ফাইলই নেই। সেই জন্য সরকার রিয়েলাইজ করেছেন যে আমাকে বোধহয় কনজামশন ট্যাক্স বা ইনডিরেক্ট ট্যাক্সের ওপরে যেতে হবে, জিএসটি। কিন্তু মুশকিলটি হচ্ছে গরিব মানুষ এবং মধ্যবিত্ত মানুষই কিন্তু এই দেশের চালিকা শক্তি। গরিব মানুষটা ফুড আইটেম কনজিউম করে এবং তাকে এতটা পণ্য পরিষেবা কর দিতে হয়, এবং যে মধ্যবিত্তটা চালিকা শক্তি, কারণ বড়লোক কিন্তু এত একটা রুফ ওভার হেড বা তার একটা গাড়ি সেরকমভাবে করছে না। তার হয়তো 10টা গাড়িতে অ্যাক্সেস আছে কিন্তু কোম্পানি তার গাড়িগুলোর মালিক, সে নিজে হয়তো না। আপনি কি মনে করেন মধ্যবিত্ত বিগত 10 বছরে, মধ্যবিত্ত 5 বছরে, প্রথম কথা হচ্ছে মধ্যবিত্ত, প্রথম কথা হচ্ছে মধ্যবিত্ত ভারত সরকারকে চালিয়ে এসছে, ভারতকে চালিয়ে এসছে, বা মধ্যবিত্তকেই মেরে ফেলার সবকটা প্রক্রিয়া কিন্তু চলছে। এক, দুই হচ্ছে মধ্যবিত্তকে যদি না থাকে পিষে দেওয়া হচ্ছে, মধ্যবিত্ত যদি না থাকে এবং আজকে যেটা করা হয়েছে সেটা মধ্যবিত্তেরও কতটা সুবিধে হবে। ফার্স্ট অফ অল তার কারণটা হচ্ছে ইফ ইউ হ্যাভ জবস ইউ উইল হ্যাভ ইনকাম, ইফ ইউ ডু নট হ্যাভ জবস উইল ইউ হ্যাভ ইনকাম ইজ মাই ফান্ডামেন্টাল কোয়েশ্চেন। তাহলে আজকের যে প্রেক্ষাপটটা ছিল সেটা হচ্ছে বেকারত্ব এবং বেকারত্ব।
এক, দুই হচ্ছে মূল্যবৃদ্ধি এবং মূল্যবৃদ্ধি। এই দুটো জিনিসকে অ্যাড্রেস করা যাচ্ছে আজকের বাজেটে? আজকে কি মূল্যবৃদ্ধি অ্যাড্রেস করার কোনো ইস্যু নিয়ে আমরা আলোচনা আমি সেটাই জিজ্ঞাসা করছি। আমরা তো মূল্যবৃদ্ধি নিয়ে কোনো আলোচনা করিনি। প্রথম কথা হচ্ছে আজকে আমি এই গভর্নমেন্টকে কনগ্রাচুলেট করছি যে তারা যথেষ্ট পাবলিক ইনভেস্টমেন্ট করেছেন টু ক্রিয়েট ইনফ্রাস্ট্রাকচার। ক্যাপেক্স। কিন্তু পাবলিক ইনভেস্টমেন্ট ইজ নট এনাফ টু ক্রিয়েট দ্যাট মেনি জবস। তাহলে 26% যখন কর্পোরেটকে ট্যাক্স আপনি 2019-এ নামালেন, লেজিটিমেটলি নামিয়েছেন যে তারা ইনভেস্ট করবেন, তারা জবস ক্রিয়েট করবেন, তারা ট্যাক্স দেবেন, উল্টে আমরা দেখলাম যে মানুষের মজুরি যারা কাজ করেন সেটা স্থবির বা স্ট্যাগন্যান্ট ওয়েজেস। অন দ্য কন্ট্রারি, ডিভিডেন্ড ইনকাম দিয়ে কোম্পানির ব্যক্তিগত মালিকানা বা প্রমোটার্স ওয়েলথ বেড়েছে চূড়ান্তভাবে। হ্যাঁ, কিন্তু সেই যে করছে এবং তারা নাকি বলছেন ডিমান্ড নেই, সারা পৃথিবীতে ডিমান্ড আছে, কই আমাদের সেই কোম্পানিগুলো তো করেননি। তাহলে ইলেকটোরাল বন্ড ইজ ইলেকটোরাল বন্ড দ্য রিজন? And it is not the BJP. The Congress has also made a lot of money of the electoral bonds. The Trinamool Congress has, as a regional party, has got 582 crores. They have made more money than BRS. তাই তো? একদম। আমি সুবর্ণদা একটু আপনাকে থামাই। আমি সেই জায়গায় দর্শকদেরকে একটা খুব ইন্টারেস্টিং তথ্য দিতে চাই এবং আপনি সেটাকে ব্যাখ্যা করতে পারেন। আমি আবার 12 লাখে ফিরে আসবো। সেটা হলো যে এইবার দেখা যাচ্ছে যে কালেকটিভ ইনকাম ট্যাক্স সাধারণ মানুষের কাছ থেকে নেওয়া হয় সেটা ছাপিয়ে গেছে কর্পোরেট ট্যাক্সের কভারের তুলনায়। মানে কর্পোরেট ট্যাক্সের থেকে ভারত সরকার যত ট্যাক্স তুলেছে তার থেকেও বেশি সাধারণ মানুষ, আমার আপনার মতো যারা চাকুরিজীবী মানুষ, যারা বেতন পান, তাদের কাছ থেকে তাদের কাছ থেকে যে ট্যাক্সটা তোলা হচ্ছে সেই ট্যাক্সটা ছাপিয়ে যাচ্ছে। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে তাই যদি হয় তাহলে তো এটা বলা যেতেই পারে যে লেবু কচলাতে তেতো হয়ে গেছে, যে মিডল ক্লাস তার উপর এত ট্যাক্স বাড়বে, সে ডাইরেক্ট ট্যাক্স দিচ্ছে, সে জিএসটি দিচ্ছে প্রত্যেকটা জিনিস। আমি ইন্দ্রজিৎ আপনার সাথে সম্পূর্ণ সহমত। তার কারণ আপনি তো মৌলিক প্রশ্ন করছেন। তার কারণ তিনটে যদি পিলার ধরি আমি ট্যাক্সের, মানে ডিরেক্ট আমি একটা হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স, যেটা হচ্ছে যারা রোজগার করছেন তারা সঙ্গে সঙ্গে পাচ্ছেন এক, that's called the personal income tax. সেকেন্ড হচ্ছে কর্পোরেশন ট্যাক্স, যেটাকে আপনি কমিয়ে 26 করেছেন। আর বাকিটা হচ্ছে গরিব মধ্যবিত্ত সবাই যে ট্যাক্সটা দেয় সেটা হচ্ছে পণ্য পরিষেবা কর বা জিএসটি। তাহলে আজকে আমাদের ফিনান্স মিনিস্টার কোনো কাজ না করে পায়ে পা তুলে কিন্তু 20 লক্ষ কোটি টাকা জিএসটি তুলে ফেলছেন। তাহলে যদি জিএসটি গরিব মানুষ এবং মধ্যবিত্তই যদি চলে, তাহলে ওয়াই শুড আই ফান্ড দি কর্পোরেটস, যে তারা আমাকে থ্রেটেন করছে যে আমি অন্য জায়গায় চলে যাবো, প্লিজ লিভ, উই ডোন্ট নিড ইউ। ঠিক আছে? এবং তারা যখন বড় বড় চেম্বার অফ কমার্স তারা যখন সরকারকে বলছেন, সরকার তাদেরকে আউটরিচ করে বলছে আপনারাও চাকরি দিন, না সরকারের এই কথা চাকরি থেকে ছাঁটাই করছে। সরকারের এই কথাটা বলার কোনো অধিকার নেই যে আপনারা তাদের চাকরি দিন। হ্যাঁ, সেরকম কথা শুনতে কি বাধ্য? তারাও সরকারের কথা শুনতে বাধ্য নয়, কিন্তু তা উল্টো দিক থেকে আবার সরকারের কথা শুনতে বাধ্য। আমি প্রশ্ন করতে চাই আপনারই মাধ্যমে কোম্পানিদেরকে, বড় বড় কোম্পানিরা 5,000 টাকা ইন্টার্নশিপের টাকাটা বা প্রভিডেন্ট ফান্ডের টাকাটা কেন সরকার বা পাবলিক মানি চাইছে? সো পাবলিক মানি চাইবো, পাবলিকের কোনো কথা মানবো না, দেন আই ডোন্ট নিড ইউ। ইউ গো অ্যান্ড আপনি ইকুইটি ইনভেস্ট করুন। আপনি ডেটে যাচ্ছেন কেন? আপনি নিজের টাকা লাগিয়ে ব্যবসা করুন।